হ্যালো মাই চ্যাম্পিয়ন্স, তোমাদের জন্য লাস্ট সাজেশন একটা বলে গেছিলাম যে একটা দেবো, যে শেষ মুহূর্তে পরীক্ষা দিতে যাচ্ছি সেই সময় আমরা কি কি জিনিস জাস্ট একটুখানি রিভাইজ করে যাব, কোন কোন কোয়েশ্চেনগুলো অবশ্যই দেখে যাব। আমি জানি যে তোমাদের সমস্ত কিছু পড়াশোনা হয়ে গিয়েছে, তাও লাস্ট মুহূর্তে যেগুলো একেবারেই না দেখে গেলে নয়, না হলে পারবোই না এরকম যদি মনে হয়, তাহলে যেটুকু দেখার সেটা হচ্ছে যে হলুদপোড়া থেকে দেখবে চারিদিকে হইচই পড়ে গেল, আমি প্রত্যেকটা লাইন দিয়েছি, হ্যাঁ সেই লাইনগুলোর ব্যাখ্যা পড়ে যাবে, যে কোনো কোয়েশ্চেনের অ্যান্সার অ্যাটেন্ড করে আসতে পারবে। দেন গা শুধু লোকে অপ্রস্তুত হয়ে রইল, কেন বলা হয়েছে বা ইত্যাদি এটা দেখবে। ধীরেন চরিত্রের বর্ণনাটা দেখবে। কুঞ্জ চরিত্র কিভাবে গল্পের নামকরণের সাথে যুক্ত হলো, হলুদ পোড়া আর কুঞ্জ ভীষণ একটা সম্পর্কযুক্ত, কিন্তু সেটা একটা দেখে যাবে। দুটি খুনকে কেন্দ্র করে কুসংস্কার আর ভৌতিক বিশ্বাস, এটা একটা দেখে যাবে। নেক্সট দিচ্ছি হারুন সালামের মাসি থেকে, গৌরবের শুকনো বুকে কিসে যেন ঢেউ লাগলো বা মাতৃত্বের পরিচয়, এই একটাই মানে মোস্ট ইম্পর্ট্যান্ট হিসেবে আমার মনে হয় এবছরের জন্য। যোশীরা হাঁটে না ছোটে, আসতে পারে যোশী চরিত্র, আসতে পারে যোশীদের মতো নিম্নবিত্তীয় মহিলাদের যে জীবন যন্ত্রণা সেটা। ঠিক আছে, তাহলে এই লাইনটা দেখবো, কিন্তু দুই রকমের প্রশ্নোত্তর দেখবো। তার স্বর্গ আর হারার মার স্বর্গ কি এক? তাহলে সব গরিবের স্বর্গ এক কি করে? আর তৎকালীন সমাজ চিত্র, এটা খুব একটা ইম্পর্টেন্ট আমার মনে হয় না এবারের জন্য, তাও একবার দেখে যাব লাস্ট মুহূর্তে। প্রার্থনা কবিতা থেকে যারা যারা অ্যাটেন্ড করবে, চিত্তযথা ভয় শূন্য উচ্চযথা শির, সেটার যে পরিপ্রেক্ষিত, সেটার যে বর্ণনা, সেটা বললেই কিভাবে ভারতকে স্বর্গভূমিতে জাগরিত করার কথা আসছে সেটাও চলে আসবে। নিজ হস্তে নির্দয় আঘাত করি পিত, এটা আঘাত আছে, দূরে গেছে জাস্ট। তো এই লাইনটার ব্যাখ্যা পড়ে রাখবে, এই পিত বলতে কাকে বলা হয়েছে, বিশ্বপিতাকে বলা হয়েছে, পিতা বা পরম পিতা তাকে যে বলা হয়েছে, সেই বর্ণনাটা দেখে রাখবে। তারপরে তুচ্ছ আচারের মরুবালু রাশি বলতে কি বোঝানো হয় সেটা একটা দেখবে। তারার আলোর দিকে চেয়ে নিরালোক, তিমির হরনের গান থেকে সেই যে টেনে আজও খেলার প্রসঙ্গ বা তিমির বিলাসী আর তিমির বিনাশী প্রসঙ্গ, যেটা অলরেডি তোমাদের বলে দিয়েছি। আর চলে আসছি এখানে কেন এলো না থেকে, সামনে ইতিহাসের পাতা খোলা, ইতিহাসের প্রসঙ্গ কিভাবে চলে আসছে প্রত্যেকটা উত্তর তোমাদের কাছে করানো আছে, জাস্ট একবার পিডিএফটা খুলবে আর দেখে যাবে। কর্তা ফিরে না আসায় গৃহিণীর অবস্থা, আর ছেলে ফিরে না আসার প্রসঙ্গ, বাবা এলো ছেলে ফিরে এলো না এই জায়গাটা। এবার দেখো এখানে আগে এই সাইডটা একটুখানি দেখে নাও, নানা রঙের দিন, ডাকঘর আর সাহিত্যের ইতিহাস, এই পোর্শনটার জন্য লাস্ট মিনিট সাজেশন ফলো করো বলে দিয়েছি। লাস্ট মিনিট সাজেশন যেটা তোমাদের আগের দিন গেছে, একটা 8-9 মিনিটের ভিডিও, সেই জায়গাটাকে ফলো করবে এই কটা জিনিসের জন্য, কারণ এইগুলো আর আমি এক্সট্রা করে লিখতে চাইছি না। সেম জিনিস আবারও বলবো, আমি এমনিতেই শর্ট করেই বলে দিচ্ছি, যতটা কম দেওয়া যায়, 7-8টা করে কোয়েশ্চেন আছে, সেইগুলো একটুখানি দেখে যেতে হবে। আশা করছি তোমাদের অলরেডি করা আছে, তাই এটাকে নিয়ে আর আমি ঘাটাঘাটি করতে গেলাম না। যে পোর্শনটা সাহিত্যের ইতিহাস পড়ে এসেছো সেই পোর্শনটাই পড়ো, কোনো সমস্যা নেই। মানে হতে পারে যে কেউ সাহিত্যের ইতিহাসে শুধুমাত্র চলচ্চিত্র পড়ছো, তাহলে আমি তাদেরকে একবার জাস্ট মনে করিয়ে দিই কি কি অবশ্যই দেখে যাবে। ম্যাডার্ন থিয়েটার একবার দেখে যাবে, নির্বাক এবং সবাক দুটোর ক্ষেত্রেই। সত্যজিৎ রায় দেখে যাবে, তরুণ মজুমদার দেখে যাবে, তপন সিংহ দেখে যাবে। নির্মল দে একবার চোখ বুলিয়ে যেতে পারো, খুব ইম্পর্টেন্ট না হলেও মোটামুটি। তথ্যচিত্রের জনক হিসেবে হীরালাল সেনকে দেখে যাবে, আলাদা করে একটা পার্ট দেখে যাবে। ঠিক আছে, এগুলো চলে গেল। যদি আসি আমাদের চিত্রকলার দিকে, চিত্রকলার প্রথমেই যেটা দেখবে সেটা হচ্ছে পটচিত্র বা পটচিত্র। পটচিত্র কিসের জন্য বিখ্যাত? এটা লৌকিক সাহিত্যের ক্ষেত্রে, লৌকিক শিল্প জগতের ক্ষেত্রে বিখ্যাত। তো লৌকিক শিল্প হিসেবে পটচিত্র একটা ইম্পর্টেন্ট। এছাড়া যেটা আসবে সেটা হচ্ছে এবার বিভিন্ন মানুষদের কেন্দ্রিক আর কি যদি আসি, তাহলে আসবো অবনীন্দ্রনাথ ঠাকুর, আসবো যামিনী রায়, রামকিঙ্কর বেইজ, এই কটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। এছাড়াও যেটা দেখবো ঠাকুর বাড়ির যে চিত্রকলা চর্চার মধ্যে আসবে রবীন্দ্রনাথ, আসবেন গগনেন্দ্রনাথ। ঠিক আছে, এটা হয়ে গেল। আর যেটা দেখবে সেটা হচ্ছে যে ক্যালকাটা গ্রুপের যে চিত্রকলার বৈশিষ্ট্যটা, যেটা জয়নুল আবেদিনের মতোই আর কি, জয়নুল আবেদিন যেভাবে করেছিলেন বর্তমান সমাজটাকে নিয়ে, সেই জায়গাটাকে এক্সটেন্ড করেছে। ঠিক আছে, মোটামুটি একটুখানি এই জায়গাগুলো দেখে রাখতে হবে। আর নানা রঙের দিন, ডাকঘর আমি তো বলেই দিয়েছি, যেটা তোমাদেরকে আমি আগের দিনে গেস পেপার সলিউশন যেটা দিয়েছিলাম বা স্যাম্পল পেপার একটা দেখিয়েছিলাম, যে আমাকে যদি প্রশ্ন করতে দেওয়া হয় তাহলে আমি কি কি ধরনের প্রশ্ন করতে পারি। তো সেখানেই আমি তোমাদেরকে ক্লিয়ার করে দিয়েছি যে ডাকঘর কিংবা নানা রঙের দিন থেকে কি কি আসতে পারে। ডাকঘরের ক্ষেত্রে একটু হাটকে, মানে একটু অন্য রকম কোয়েশ্চেন হিসেবে দেখে যাবে ক্রৌঞ্চ দ্বীপের বর্ণনা, ক্রৌঞ্চ দ্বীপের প্রসঙ্গ আর কি, শুধু বর্ণনা বলবো না, কেন এটা এসেছে এই প্রসঙ্গটা,
দ্বিতীয়ত হচ্ছে দাদা ঠাকুর বা ঠাকুরদা, যেটা ঠাকুরদা, দাদা ঠাকুর নয় সরি, ঠাকুরদার যে চরিত্রটা সেটা একটা দেখে যাবে। ঠিক আছে? বাদবাকি যেগুলো আমি মডেল স্যাম্পল কোয়েশ্চেন পেপার হিসেবে যেটা দিয়েছি বা গেস্ট পেপার হিসেবে যেটা দিয়েছি, সেই 4টে কোয়েশ্চেন অবশ্যই করে যাও। আমি এটা কালকে তোমাদেরকে বলে দিয়েছি, তাই জন্য কিন্তু তোমরা এটা নিশ্চয়ই করে নিয়েছো লাইভ দেখে। তো অল দ্য বেস্ট, ওখান থেকেই আসবে। আর হচ্ছে যে থেকে যাচ্ছে আর কি, নানা রঙের কিন্তু বলে দিয়েছি। একটা আমার ধারণা থেকে একটা আসবে কোটেশন দিয়ে যে অমুক অমুক লাইন, এটা কে কাকে কোন উদ্দেশ্যে বলেছে বা এই লাইনটির প্রসঙ্গটি ব্যাখ্যা করো এটা। আর বেশিরভাগ উত্তর, ওটা 90% অ্যান্সার মানে আসবে এখান থেকেই, যে অভিনেতা মানেই হচ্ছে একটা জোকার, একটা ক্লাউন, এই ধরনের যেটা আর কি বর্ণনাটা, যে অভিনেতাদের নিজস্ব জীবন বলতে কিছু নেই, সমস্ত জীবনটাই অন্যের জন্য যেন দিতে দিতেই চলে গেল। তাদেরকে কোনো মানুষ নিজেদের জীবনে স্থান দেয় না, তাদেরকে শুধুমাত্র অবসর বিনোদনের পাত্র হিসেবে দেখে। এই জায়গাটা দেখলেই হয়ে যাবে। আদারওয়াইজ অপশনাল হিসেবে কি থাকতে পারে, রজনীকান্তের চরিত্র আসলে আসতে পারে, কিংবা থাকতে পারে মঞ্চসজ্জা ও নামকরণ, কিংবা আসতে পারে একাঙ্ক নাটক হিসেবে সার্থকতা, এই ধরনের জিনিসগুলো। যেদিন ম্যারাথন করাচ্ছিলাম কেউ একজন আমাকে বলেছিলে যে ম্যাকবেথ, ওথেলো এবং রিচার্ড দ্য থার্ড, এই 3টে নাটকের সংলাপগুলো কেন ইউজ করা হয়েছে ম্যাম, সেটার বর্ণনাও আমি তোমাদেরকে করে দিয়েছিলাম। বাই চান্স যদি প্রথমবারের জন্য একটা কোয়েশ্চেন একটু ঘুরিয়ে দেওয়া হয়, মানে খুব গতানুগতিক প্রশ্ন বাদ দিয়ে এই ধরনের একটা দিয়ে দেওয়া হলো, লাইফ বাট এ ওয়াকিং শ্যাডো কেন বলা হয়েছিল, এটার সাথে রজনীকান্তের জীবনের কি তুলনামূলক আলোচনা করবে, তাহলে তোমাদের কাছে নিশ্চয়ই উত্তরটা ক্লিয়ার। কারণ আমি ম্যারাথনের দিনে প্রত্যেকটা টপিক ধরে ধরে এটার আলোচনাটা মুখেই করে দিয়েছিলাম, অবশ্যই উত্তর লেখা নেই, বাট আমি বলে দিয়েছিলাম যে কিভাবে অ্যান্সারটা লিখতে হবে। তাহলে মোটামুটি এই জায়গা থেকে উত্তর আমাদের ক্লিয়ার আছে। ঠিক, এবার আসবো রচনা প্রসঙ্গ। রচনা 10টা করে রচনা দিয়েছি এক একটা পার্ট থেকে, মানে তোমাদেরকে সাজেশন হিসেবে যেগুলো দিয়েছিলাম এর আগেরটা সেটা বলছি। তো তোমরা সেখান থেকে অলরেডি করে নিয়েছো। পরীক্ষার আগে এখন জাস্ট আর কয়েক ঘন্টা পর পরীক্ষা, এই কয়েক ঘন্টায় তুমি সমস্ত রচনা আর দেখে যেতে পারবে না। তাহলে যে যে পার্টটাকে চুজ করেছো সেই পার্টের 5টা করে দেখে যাও। মানে যারা কোনো ব্যক্তি ওরিয়েন্টেড করতে চাইছো, তথ্যসূত্র কেন্দ্রিক যেটা ব্যক্তি ওরিয়েন্টেড, সেখান থেকে যদি দেখো, ঋত্বিক ঘটক একটা দেখবে, দেখবে নারায়ণ দেবনাথ, নীরেন্দ্রনাথ চক্রবর্তী, রামমোহন রায়, ভগিনী নিবেদিতা। ঠিক আছে? এদিকে যারা যারা মানে ওই রকম কোনো ব্যক্তিকেন্দ্রিক না লিখে নর্মাল যে রচনাগুলো দেয় অনুচ্ছেদ ভিত্তিক সেটা লিখতে চাইছো, তারা করবে মানব জীবন, দেখে রাখবে একবার। ভারত এক মিলন মেলা করানো আছে, শুভ উৎসব, মানে বাংলার যে সমস্ত ভালো উৎসব হয় সেগুলো, শক্তির সন্ধানে মানুষ, আর তরুণের স্বপ্ন। ঠিক আছে? এই 5টা দেখে রাখবে। আশা করছি এইগুলোকে দেখে রাখলে আর তোমাদের সমস্যা হবে না। পরীক্ষার হলে গিয়ে মনে হবে না যে হে ভগবান, কি যে পড়ে এসেছি, কি যে মনে আছে, কিছুই মনে পড়ছে না, এরকম কিছু মনে হবে না। তো আমার তরফ থেকে জাস্ট একটা অল দ্য বেস্ট, আর তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। পরীক্ষা খুব ভালো করে দাও, মাথা ঠান্ডা করে দিও। আর কিছু বলার নেই আসলে, সারা বছর ধরে তোমাদেরকে অনেক গাইডেন্স দিয়ে এসেছি। আর বলতে গেলে এই সেমিস্টারেতে যেভাবে প্রশ্নোত্তর লেখা, যেভাবে করানো, প্রত্যেকটা টপিক ধরে ধরে তোমাদেরকে পড়িয়ে দেওয়া, বুঝিয়ে দেওয়া, তার সাথে কোয়েশ্চেন অ্যান্সার করিয়ে দেওয়া, ম্যারাথন নেওয়া, যা কিছু করেছি আমার মনে হয় এনাফ। আবারও একবার মনে করে দিয়ে যাচ্ছি, বিজেতা এবং ম্যারাথন পিডিএফটা জাস্ট একবার চোখ বুলিয়ে যাবে, ওখান থেকে 90% কোয়েশ্চেন তোমরা কমন পাবেই, আর সেটা আমাকে ঠিক পরীক্ষার পরে এসে কিন্তু কমেন্টে জানিয়ে যাবে। ঠিক, তো ভীষণ 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 ভালো পরীক্ষা হোক, আর আমার তরফ থেকে কিছু বলার নেই। জাস্ট আমিও মনে মনে প্রার্থনা করব যে আমার ছানাপোনারা খুব ভালো পরীক্ষা দিক, আর সবাই এসে আমাকে বলুক যে ম্যাম সমস্ত কোয়েশ্চেন কমন এসেছে। আর টাইম ম্যানেজমেন্ট আরেকবার মনে করিয়ে দেবো, টাইম ম্যানেজমেন্টের 5 মার্কসের কোয়েশ্চেন যদি হয়, তাহলে সেই 5 মার্কসের জন্য আমরা টাইম নেব কিন্তু 10 থেকে 12 মিনিট। ঠিক আছে? 10 থেকে 12 মিনিট 5 মার্কসের কোয়েশ্চেন্সের জন্য টাইম নেব। তাই এক একটা কোয়েশ্চেনের অ্যান্সার হয়তো বড় হয়ে যেতে পারে, সেটাতে আমি 15 মিনিট ধরবো। যে ক্ষেত্রে বড়, সেটাকে আমি 15 ধরবো, 15 মিনিট ধরে চলবো। আর যেটা আমার রচনা থাকবে, সেই 10 নম্বরের রচনার জন্য হাতে অন্তত পক্ষে 25 মিনিট সময় রাখবে। হাতে যেন 25 মিনিট সময় অবশ্যই থাকে। ঠিক আছে? এই সময়টা রাখতেই হবে। 10 নম্বরের রচনা না হলে তোমরা শেষ করে আসতে পারবে না বাবা। ঠিক আছে? তাহলে এই টাইম ম্যানেজমেন্ট ধরে করো। যখনই দেখবে ঘড়ি আছে সেটা
হলেতে অন্তত ঘড়ি আছে, তোমার কাছে না থাকুক হলেতে ঘড়ি আছে। বাট স্যার ম্যামদেরকে জিজ্ঞেস করছো, যাই হোক না কেন টাইমিং। তো ১ম যখনই লিখতে শুরু করছো একদম স্পিডে লিখতে শুরু করো। যতটা পরীক্ষার খাতায় ভালো হাতের লেখা রেখে করা যায় ততটা চেষ্টা করো। আর স্পিডে লিখতে শুরু করো যেন ১০ থেকে ১২ মিনিটের মধ্যে একটা, একটা করে নামাতে, নামাতে আমরা যাই। ২-৩ মিনিট করে একটু সেভ করতে, করতে যাই যাতে শেষে গিয়ে যদি মনে হয় যে কোনো উত্তর আরো ২-১ লাইন আমি বাড়াবো, তাহলে সেইটুকু সময় যেন থাকে। আর প্রত্যেকটা উত্তর আমি বলব যে শেষ করার পর একটুখানি করে জায়গা গ্যাপ রেখে তারপর লাইনটা টানবে। যদি মনে হয় ২-১ টা লাইন আমার এক্সট্রা মনে পড়ছে, ভালো সুন্দর কোনো লাইন ছিল আমি এড করব, তাহলে স্টার মার্কস দিয়ে যেখানটা এড করবে সেখানটা নিচে এড করে দাও। ঠিক আছে? তাহলে একটা কোয়েশ্চেন একটা পেজেতে তুমি লিখছো, ধরে নাও এইটা পেজ আমি লাইন, লাইন লিখে, লিখে এসছি। তারপরে এখানে গিয়ে হয়তো লাইনটা টানলাম। ২-৪ লাইন আমার লেখার জায়গা আছে। তারপর থেকে সেকেন্ডটা আবার শুরু করছি, করে নিচের দিকটা একটুখানি জায়গা আছে। যাতে পরে আমার হাতে সময় থাকলে তখন এসে আমি ১-২ লাইন ইনক্লুড করে যাব, না হলে নয়। না হলে ১০ থেকে ১২ মিনিটের মধ্যেই আমি উত্তর শেষ করে পরেরটা ধরব। না হলে কিন্তু শেষ করতে পারবে না। একদম পারবে না বলে দিলাম। প্রত্যেকটা বড় উত্তর আছে। তাই একটু আমার কথাটা শুনে যাও। ম্যাডাম হিসেবে, দিদি হিসেবে যেকোনোভাবে ভাবো, বাট শুনে যাও কথাটা। আমি বলছি খুব ভালো করে অ্যাটেন্ড করে আসতে পারবে এবং টাইমে শেষ করতেও পারবে। ঠিক আছে? তো থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান সারা বছর ধরে আমার সাথে থাকার জন্য। আর আবারও একবার বড় করে অল দ্য বেস্ট। টাটা।